ইকো বান্ধব নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণ বিষয়টি সম্পর্কে আমরা সম্প্রতি জেনেছি যে বগুড়া জেলার বিভিন্ন ব্লকে কৃষকেরা তাদের একই জমিতে বিভিন্ন ফসল একই সাথে ফলাচ্ছেন। অর্থাৎ যদি কোনো জমিতে কলা থাকছে, সাথী ফসল হিসেবে আরও কোনো ফসল কিন্তু থাকছে। এই যেমন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কলা রয়েছে ভুট্টা এবং একই সাথে রয়েছে হলুদ। মানে একটা জমিতে বিভিন্ন ফসল, মাল্টি ফসল ফলানোর এই টেকনিকটাই কিন্তু নিয়ে এসেছে এই প্রজেক্টের আওতায়। আজকে আমরা চলে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চাঁদবাড়িয়া গ্রামে। এখানকার কৃষকেরা কিভাবে এই প্রজেক্টের সাথে যুক্ত হলেন এবং এই সাথী ফসল হিসেবে মাল্টি ফসল উৎপাদন করছেন, পুরো প্রক্রিয়াটা আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দীপ্ত কৃষির আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, খুব ভালো আছি। ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছে একদম ইকো বান্ধব নিরাপদ সবজি উৎপাদন যে খেতে করছেন সেখানে, যেটা আবার বাজারজাতকরণ আপনারা করেন। বাজারজাত আমরাই করি। হ্যাঁ, তো এখন এটা সম্পর্কে বিস্তারিত একটু জানবো, আমাকে জানাবেন। নিরাপদ সবজি উৎপাদন এই ধারণাটা আপনাদের কাছে কারা পৌঁছে দিল? এটা আমরা আরএমটিপির অধীনে ওই টিএমএসএস এর সহযোগিতায় আমরা কয়েকটা সেমিনার করে এর মানে আমাদের কিছু আসছে, মানে অভিজ্ঞতা আসছে। তারপরে আমরা এই প্রজেক্টে ঢুকে গেছি। তো প্রাথমিক অবস্থায় যখন এই প্রজেক্টটা নিয়ে ওনারা এলেন, আপনাদের ফিডব্যাকটা কি ছিল বা কি ভেবেছেন যে করতে দিব, কেমন হবে, কেমন কি? আমরা প্রথমে মনে করছিলাম যে এটা করলে কেমন লাগে, প্রথমে মানে দ্বিধার মধ্যে ছিলাম। তারপরে আমরা এই কাজে ঢুকে পড়ি। আচ্ছা, পরে দেখতেছি না এখানে লাভজনক, আমরা এই কাজটা করে বেশ উপকৃত হয়েছি আর কি। এই যে আপনি বললেন উপকৃত হচ্ছেন বা লাভবান হচ্ছেন, এই ব্যাপারটা একটু বিস্তারিত বুঝায় বলেন কিভাবে? মানে আমরা উপকৃত হলাম, তারা এর আগে কখনো আমরা মাটি পরীক্ষা করিনি। তারা বলল সেই মোতাবেক আমরা মাটি পরীক্ষা করে দেখলাম আমাদের মাটিতে কি ঘাটতি। তাতে দেখলাম যে জৈব সারটা আমরা যদি বেশি ব্যবহার করি তাহলে অন্যান্য সার আমাদের কম লাগে। এতে করে আমরা যেরকম খরচের অংশটা কমে যাচ্ছে, ঠিক লাভের অংশটা একটু হলেও বাড়তেছে আমাদের। যার জন্য আমরা এই পদ্ধতিটা শুরু করলাম। একই জমিতে আগে আমরা চাষ করতাম শুধু একটা ফসল, এবং সেই ফসলটা শেষ হলে ওই জমিতে আর নতুন ভাবে আবার চাষ করা হতো। কিন্তু এখন আমরা এই জমিটাই ধরেন, এই জমি 50 শতক, এখানে প্রথমে আমরা করলা লাগাইছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে করলার পাতা এখনো পচে আছে, মানে যেগুলো নষ্ট হয়েছে। এই করলা শেষ হওয়ার পরে আমরা শসা লাগাইছি। আচ্ছা, এখানে করলা থাকতেই শসা, তারপরে আবার সিম লাগাইছি। এই দুটো ফসল শেষ আমাদের। এখন আমাদের এই সিমটা চলবে চৈত্র মাসের 15 তারিখ পর্যন্ত, এখন থেকে শুরু করে। মাটি পরীক্ষার কথা বললেন, সেটা কারা টেস্ট করে দিল আপনাকে? মাটি আমাদের যে আমরা টিএমএসএস এর আওতায় ওদের মাধ্যমে আমরা মাটিগুলো পরীক্ষা করছি। আচ্ছা, এই যে আপনি মাটি পরীক্ষার কথা বললেন, মাটি পরীক্ষার ফলাফলে আসলে আপনারা কি দেখলেন? মাটি পরীক্ষার ফলাফলে আমরা দেখলাম আমাদের রাসায়নিক সারের ব্যবহার বেশি হয়েছে, এখানে জৈব সারের যথেষ্ট ঘাটতি। আচ্ছা, যার কারণে আমরা জৈব সার আবার ব্যাপকভাবে ব্যবহার শুরু করলাম এবং রাসায়নিকের হারটা কমে দিলাম। তাতে দেখলাম যে জৈব সারটা আমরা সহজেই পাই, আমাদের বাড়িতেই উৎপাদন হয় একরকম। রাসায়নিক সার কিনতে আমাদের খরচ কিছুটা হলেও সেভ হয়ে গেল, আর তাতে করে আমাদের লাভের অংশ একটু বেশি আসলো। নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণ এই প্রকল্পের আওতায় এই এলাকায় কতজন কৃষক বা কৃষি উদ্যোক্তা আছেন? এই প্রকল্পের অধীনে আমরা এখানে 60 থেকে 70 জন কৃষক আছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের একটা সমিতিও আছে। সেই সমিতির মাধ্যমে আমরা কিভাবে কি করতে হবে আমরা মাসিক মিটিংও করি, কোনো সময় সাপ্তাহিক মিটিংও করা হয়, করে আলোচনা সাপেক্ষে আমরা ফসল উৎপাদন করি। তাহলে জমি কতটুকু হবে মোটামুটি? জমি এখানে 30 একরের বেশি আছে। 30 একরের বেশি? হ্যাঁ, প্রায় 100 বিঘা। আচ্ছা, এখন কি দেখছেন মানে মানুষ কি আগ্রহী হচ্ছে আরো বেশি? হ্যাঁ, অবশ্যই আগের চেয়ে একটু আগ্রহী বেশি হচ্ছে। ভাই, আপনার এখানে তো এখন সিম চলছে? হ্যাঁ, সিম চলছে। আচ্ছা, সিমের তো দেখছি মোটামুটি ফুল চারপাশেই হয়ে আছে, রঙিন ফুল, এবং ধরেওছে মোটামুটি ভালো। তো কত তারিখের ভেতর বা কতদিন পর আসলে হারভেস্ট করতে পারবেন এই সিম? এই সিমটা আমাদের আর 10 দিন পরে হারভেস্ট হবে, এবং তখন থেকে শুরু করে চৈত্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তাহলে কতদিন থাকছে? 3 মাসের অধিক সময় থাকবে। তো এখানে যে সিম উৎপাদন হবে সেগুলো আসলে বাজারজাতকরণটা কিভাবে করবেন? এখানে সিম হবে, আমরা এই সিমগুলো এখানে প্রসেসিং করব, করার পরে বাজারে চলে যাবে। এই সিমটা কোন জাতের সিম ভাই? এটা আমরা চায়না বলি, আমাদের এলাকার ভাষায় চায়না। এই এলাকায় কি এটাই চলে? হ্যাঁ, এটাই বেশি চলে। এছাড়াও আরো সিম আছে, কিন্তু ওগুলো তত ভালো চলে না। দেখতে পাচ্ছি প্রচুর সিম হয়েছে এবং আশেপাশে অনেকেই তো করেছে, তাই না? তো প্রচুর পরিমাণে ফলন তো আপনাদের। হ্যাঁ, ফলন হবে।
তো এই ফলনটা হারভেস্ট করার পর কিভাবে বেচা বিক্রি করবেন? আমরা এখানে জমিতে উঠানোর পরে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে এখানে পাইকার আসে, বড় বড় পাইকার আসে, তারা নিয়ে যায়। কোনো কোনো সময় অল্প হলে আমরা বাজারে নিয়ে যাই, নিজে বিক্রি করি। আচ্ছা, দামটা কেমন পান? দাম তো বাজারের কথা বলা যায় না, প্রথম পর্যায়ে একটু ভালো হয়। এখন যেরকম বাজারে 150 টাকা কেজি পাইকারিতে চলছে, আমরা বেচতেছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো মোটামুটি আমাদেরকে জানালেন, আমরা ঘুরে ঘুরে দেখবো, আরো কৃষকদের সাথে কথা বলবো, তাদের থেকেও জানবো। হ্যাঁ অবশ্যই জানবেন। হ্যাঁ, প্রকল্পটা একটু ঘুরে দেখি। আচ্ছা দেখি। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন, এমন একটা জমিতে বসে আছি, একপাশে ফুলকপি, একপাশে কলা, রয়েছে আদা, একই জমিতে মাল্টি ফসল। কেন এই গল্পটা কিন্তু এখন একটু আমরা জানার চেষ্টা করব। আমাদের পাশেই বসে আছেন এই জমির যিনি স্বত্বাধিকারী বা এই জমিতে যিনি ফসলটা ফলাচ্ছেন সেই কৃষক ভাই, তার সাথে একটু কথা বলে বিস্তারিত জেনে নেই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, এই যে বসে আছি, জমিটা তো আপনার? জি আমার। তো এই যে এতগুলো ফসল একই সাথে একই মাটিতে হচ্ছে, কেমনে সম্ভব? এটা মূলত আমরা যখন কলা বিগত যত কলার চাষ করছি আমরা, সেখন মূলত শুধু খালি কলা চাষ করতাম। আচ্ছা। তে আমরা আমি কলা লাগাইছিলাম G9 কলা। সে কলার চাষের সময় বিলাস ভাই এসে বলল যে আপনি শুধু খালি কলা চাষই করেন, এর মধ্যে তো আপনারা সাথী ফসল হিসেবে কোনো সবজি আপনারা চাষ করেন না। তা আমি বললাম যে ভাই, আমরা সাথী ফসল হিসেবে কোনো সবজি আমরা বিগত কোনো চাষ করিনি, তে চাষ করলে মনে হয় ভালো হবে। তো বললো যে আপনি পেঁয়াজ বোনের, মানে বিগত আমি পেঁয়াজ লাগাইছিলাম, সে পেঁয়াজ উঠানোর পরে মানে হারভেস্ট করার পরে আমি আবার এই ফুলকপি লাগাইছিলাম সাথী ফসল হিসেবে। আমি এই কলার মধ্যে আমি গত বছরে 2টা সাথী ফসল মানে চাষ করছিলাম। সেই 2টা সাথী ফসলে আমি যে টাকা পাইছিলাম তাতে আমি হিসেব করে দেখলাম মোটামুটি 80-90 হাজার টাকার মতো পাইছিলাম পেঁয়াজ এবং ফুলকপি। 20% জমির থেকে যে কলার খরচা ছিল আমার ওই সাথী ফসল দিয়ে সব খরচা মেকআপ। আচ্ছা। তো পরবর্তীতে আমি 20% জমিতে 180টা চারা রোপণ করেছিলাম। সেই 180টা চারা আমি 1,20,000 টাকা বিক্রি করছিলাম। আচ্ছা। করার পরে আমার এই মূলত ওই 1,20,000 টাকা এই কলার থেকে আমার এই জমিতে লভ্যাংশ হয়েছে আর কি। আচ্ছা, তাহলে তো একটা বড় অ্যামাউন্ট। জি, সেই প্রেক্ষিতে আমি এবার এটাও 20% জমি, এই জমিতে আমি 176টা গাছ রোপণ করছি এবং সাথী ফসল হিসাবে আমি এই যে ফুলকপি চাষ করছি এবং এই ফুলকপি মূলত আমি 5-6 দিন হারভেস্ট করছি। করার পরে আমি 30 থেকে 32,000 টাকা পাইছি আর কি। আচ্ছা। আর এখনও যা আমার এই জমিতে যা ফসল আছে, সবজি আছে, তা অনুমানিক তাও 10,000 টাকা বিক্রি হবে আর কি। তো দেখলাম আমি তাও 40,000 টাকার মতো আমি এই সাথী ফসলের থেকে আমি আর কি লাভ করতে পারবো। আর এই ফসলটা ওঠানোর পর আমি এই জমিতে পেঁয়াজের বীজ রোপণ করব। কারণ আমার এই গাছ এখনও 6 মাস বয়স হলে যে আমার এই জমিটা এই গাছের পাতা দিয়ে, কলা গাছের পাতা দিয়ে আর কি ছায়াযুক্ত হবে। আচ্ছা। তার আগে আমি এই পেঁয়াজের চাষটা করে নিতে পারবো। যখন আমার এই জমি এই পাতাযুক্ত হয়ে ছায়াযুক্ত হবে, সেখন আমি আদা, ছায়া একটা সবজি মানে ফসল আছে আদা, সেই আদাটা আমি সেখন রোপণ করবো। আচ্ছা। মানে সেই আদাটা হয় কি মূলত ছিয়ার মধ্যে হয়। তো ছিয়ার মধ্যে আদাটা হলে আমি ওই আদাটা আমি সারিভাবে মনে করেন যে এই জমিতে আবার রোপণ করব। তারপরে আমি এই কলার গাছ যখন আপনার বড় হবি, যখন আপনার এই হারভেস্ট করার সময় আসবি, তার আগে আমার আদাটা হয়ে যাবে আর কি। আরেকটা জিনিস বলেন, এই যে সার দেন, রাসায়নিক সার বা জৈব সার কিভাবে ব্যালেন্স করেন? রাসায়নিক সার মূলত আমরা বিগত যেভাবে ব্যবহার করতেছিলাম, যে আমাদের এই যে বিলাস দাদা আমাদের সাথে এই 3 বছর হলো আমাদের সাথে কন্টিনিউ আছে। তাই বলছে যে আমরা জমিতে যত জৈব সার ব্যবহার করবেন রাসায়নিকের সাথে মানে কম দেওয়া লাগবে, এবং আর তার সাথে আমরা এই বার্মিজ কেঁচো সার ব্যবহার করি। আর প্রত্যেকটা জমিতে, সবজির জমিতে আমরা এই যে ফার্মেন্ট ফাদ ব্যবহার করি। আর আমাদের ওই আমরা কীটনাশকটা কম স্প্রে করা লাগে। তো উত্তম কৃষি চর্চা বলে একটা ব্যাপার আছে কৃষিতে, সেটা সম্পর্কে আপনার জানা আছে? আমরা এই নিরাপদ সবজি মূলত আমরা চাষ মানে আগ্রহ সবারই, যে নিরাপদ সবজি সর্বপ্রথম হলো আমরা বিষমুক্ত। যে আমরা আগে বেগুনত প্রতিদিন ওষুধ দেওয়া লাগতো, সকাল বিকাল ওষুধ দেওয়া, তা পোকা যাইত না। তো এখন আমরা মনে করেন যে এই যে ফার্মেন্ট ফাতগুলো এলে আটালোযুক্ত ফাত, তারপর আমরা এলে স্টিকার এলে ব্যবহার করে এখন মনে করেন যে সপ্তাহে আমাদের 8 থেকে 10 দিন এর মধ্যে একবার করে ওষুধ দিলে আমাদের মনে করেন যে সবজিটা পোকামুক্ত থাকতেছে আর কি। তো এইভাবে আমরা চেষ্টা করতেছি যে যাতে
নিরাপদ সবজি আমরা চাষ করতে পারি এবং সবার মাধ্যমে যাতে নিরাপদ সবজি খাইলে যে সবাই যেন সুস্থ থাকে। ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি এই বিষয়গুলো চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে কিভাবে আপনারা নিজেরাই সার উৎপন্ন করছেন এবং সেই সার নিজেদের জমিতে দিয়ে তারপর খুব ভালো ফসল পাচ্ছেন এবং উৎপাদনও আপনাদের বেড়েছে। এতটা সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। এই যে এদিকে দেখতেছি করলার মাচা, এক পাশে দেখতেছি সিমের মাচা, আবার নিচে দেখতেছি যে টমেটো গাছ লাগানো, তারপর আবার দেখতেছি যে ফুল গাছ লাগাইছেন, গাঁদা ফুল, তাই না? তারপর আসার সময় আবার দেখলাম তুলসী গাছও লাগানো আছে। এই যে এতগুলা জিনিস একসাথে কি জন্য আমার একটু বলেন তো? এতগুলো জিনিস আমাদের এখানে কি জন্য, আমাদেরকে বারবার ট্রেনিং দেওয়া হয়েছে, সেই ট্রেনিং এর আওতায় এসে আমরা এগুলো চাষ করে বিগত এই 3 বছর হলো আমরা এগুলো চাষ করেছি। তার দিয়ে গাঁদা ফুল, তুলসীর গাছ, পাশাপাশি সাথী ফসল হিসেবে আমরা একই সাথে 3টা ফসল তুলতে পারি। এই জন্য আমাদের লাভবান অনেকটি বেশি হয়। আচ্ছা, লাভবান বেশি হন। কিন্তু এই যে ফুলের গাছটা আর তুলসী গাছটা, এটা কি লাভ দেয় আপনাদের? ফুলের গাছ মূলত তুলসীর গাছ আমরা লাগাচ্ছি এই জন্য যে এগুলো দিয়ে আমাদের পোকা রোধ হয়। মানে আমরা যে হলুদ, আঠালো ফাত, ফেরোমন ফাত এগুলোতে লাগাই, তার পাশাপাশি আমরা এগুলো দিয়ে থাকি, তার জন্য পোকার আক্রমণ অনেকটা কমে গেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য। তো এই যে আপনি করলা করলেন, নিচে আবার টমেটো, আমার বলেন করলা তো এখন প্রায় হারভেস্টের উপযোগী হয়ে গেছে, তাই না? কালকে হবে, কালকে তুলবেন, ঠিক আছে। তাহলে নিচে যে টমেটো আছে এটা কবে হবে? এটা এখান থেকে 1 মাস পরে হবে। আচ্ছা, মানে তখন কি করলা শেষ হয়ে যাবে? তখন করলা শেষ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। আর যখন টমেটো উঠে যাবে তখন কি লাগাবেন? টমেটো উঠে যাওয়ার পরে এখন তো আবার জমি নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, নতুন করে সেচ দিবেন। আচ্ছা, আমরা তো জানি যে একটা ফসলের পর আরেকটা ফসল এখানে হচ্ছে এই প্রজেক্টের আওতায়, মানে একটা শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে একটা শুরু হচ্ছে, কিন্তু 3টা ফসল উঠে যাওয়ার পরে তো একটা গ্যাপ পড়ে আপনাদের। হ্যাঁ, গ্যাপ পড়ে। কতদিনের গ্যাপ পড়ে? ওটা গ্যাপ আমরা ফালাই হলো মূলত 15 দিন জমির একটা উর্বরতার প্রয়োজন আছে। এই যে জমিটা 15 দিনের মতো খালি থাকবে, তখন তো এটা চাষবাস করবেন, কি কি করবেন ওই ব্যাপারটা একটু বিস্তারিত বলেন। আমরা এই 15 দিন পর ক্ষেত ওঠার পরে আর কি, ক্ষেত ওঠার পর ক্ষেত যখন শেষ হয়ে যাবে, আমরা সাথী ফসল 3টে যখন শেষ হয়ে যাবে, তখন আমরা কি করবো, জাংলা ভেঙে ফেলে দেবো, মাচা ভেঙে ফেলে দেবো। মাচা ভেঙে ফেলে দিয়ে জমিটা আমরা উর্বর চাষ দেবো। উর্বর যখন আমরা চাষ দেবো, সেখন আমরা কিছু ব্লিচিং পাউডার আছে, দলচুন আছে এবং আমাদের ভার্মি কম্পোস্ট, জৈব সার, এগুলো দিয়ে আমরা মাটি শোধন করি। মাটি শোধনটাকে আবার চাষে থুয়ে 8 দিন পর চাষ দিয়ে 15 দিনের মাথায় আবার একটু চাষ দিয়ে আমরা আবার যে কোনো ফসল আমরা লাগানো শুরু করি। চাচা, আপনাকে ধন্যবাদ, এই বিষয়গুলো আমাদেরকে বুঝায় বলছেন, জিনিসটা আমার জানা ছিল না, জেনে নিলাম, দর্শকরাও জেনে নিল। ভালো থাকবেন। দর্শক, নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণ এই বিষয়ে আমরা কথা বলবার জন্য এখন এই উঠান বৈঠকে বসেছি এবং আমার পাশেই আছেন এই প্রজেক্টের যারা কর্মকর্তা আছেন তারা, এবং প্রজেক্টের আওতায় যে কৃষকেরা ফসল ফলাচ্ছেন তারাও রয়েছে। বিস্তারিত আমরা জেনে নিই। আমাদের সাথেই আছেন এই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। ভাইয়া, যদি এই প্রজেক্টটা সম্পর্কে বিস্তারিত একদম জানতে চাই, কেন আপনাদের শুরু করবার ভাবনাটা আসলো এবং বগুড়া জেলাটাই কেন আপনারা আসলে চুজ করলেন এবং এখানকার কৃষকরা এই বিষয়টাকে কিভাবে ওয়েলকাম করলো, ব্যাপারটা আমাদেরকে একটু বলেন। জি, আসলে আমরা সবাই জানি যে বগুড়া এই অঞ্চলটা সবজির জন্য খুবই একটা পটেনশিয়াল এরিয়া। বেশিরভাগ কৃষকরাই হচ্ছে যে আপনার সবজি চাষাবাদের সাথে জড়িত, কিন্তু তারা সবাই, আমরা যখন প্রজেক্টটা শুরু করি, প্রথমে আমরা যে স্টাডিটা করেছিলাম, সেই স্টাডিতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তারা এখানে প্রচুর পরিমাণে রাসায়নিকের ব্যবহার হচ্ছে আমাদের এই সেক্টরে, এবং আমাদের যে সোয়েলের যে হেলথ, এটা দিন দিন হচ্ছে যে আমরা নষ্ট হয়ে যাচ্ছিল আর কি। তো এইরকম একটা চিন্তাভাবনা থেকেই আসলে এই প্রজেক্টের হচ্ছে যে আমরা শুরুটা করি, যাতে করে আমরা একটা টেকসই কৃষিকে আমরা রূপান্তর করতে পারি। তো এটাই ছিল আমাদের প্রাথমিক উদ্দেশ্য। তারপরে আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় TMSS এই প্রকল্পটা শুরু করে, যেখানে আমরা বগুড়া জেলার 4টি উপজেলা, শিবগঞ্জ, বগুড়া সদর, ধনুট এবং হচ্ছে শাহজাহানপুর, এই 4টা উপজেলার প্রায় 11,000 কৃষককে নিয়ে আমরা এই প্রকল্পটা শুরু করি। প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে আমাদের এই যে জৈব যে কৃষি, অর্থাৎ পরিবেশ বান্ধব কৃষি, এই কনসেপ্টটা তাদেরকে দেওয়ার জন্য আমরা বিভিন্ন উঠান বৈঠকের আয়োজন করি। পরবর্তীতে সেখান থেকে তাদের নিড অনুযায়ী আমরা কিন্তু এই পরিবেশ বান্ধব কৃষির উপর পুরো একটা প্যাকেজ, আমরা ট্রেনিং প্যাকেজ তৈরি করি এবং আমাদের সকল সদস্যকে এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসি। আচ্ছা, সেই ট্রেনিংটা রিসিভ করার পর থেকে তারা কিন্তু ফিল্ডে সেই ট্রেনিং থেকে প্রাপ্ত জ্ঞান প্রয়োগ করে তারা এই কাজটা করতেছে। পাশাপাশি আমরা বিভিন্ন ডেমনস্ট্রেশনের কাজ করেছি, যে প্রযুক্তিগুলো কীভাবে আরও সহজে আমাদের প্রকল্পভুক্ত সদস্যদের বাহিরেও যাতে এটা হচ্ছে যে আমরা এক্সটেন্ড করতে পারি। আমি এতে করে ডেমনস্ট্রেশনের ফলে কী হয়েছে, আমাদের যারা চাষি
তারা যেমন উপকৃত হয়েছে, পাশাপাশি তাদের আশেপাশে যারা ছিল প্রকল্পের বাইরে তারাও কিন্তু এটা দেখে এটা এখন তারা অনুসরণ করতেছে আমাদের এই প্রযুক্তিগুলো। আচ্ছা, আমরা এখন একটু মার্কেটিং পলিসিটা নিয়েও কথা বলতে চাই। মার্কেটিং ম্যানেজার যেহেতু আছেন, তো ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। অবশ্যই। জি, ধন্যবাদ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আপনি মার্কেটিং এর সাথে যুক্ত, এই ব্যাপারটা আমাদেরকে একটু বিস্তারিত বলবেন, আমাদের দর্শকদের যেন বুঝতে সুবিধা হয় কিভাবে কি করছেন। এই প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষক পরিবেশ বান্ধব উপায়ে আমরা চেষ্টা করেছি তাদেরকে সবজিগুলো নিরাপদভাবে উৎপাদন করার জন্য এবং জৈব প্রযুক্তি ব্যবহার করে। সেক্ষেত্রে আমাদের অনেক কৃষক, অনেক কৃষি উদ্যোক্তা রয়েছেন যারা এভাবে উৎপাদন করেছেন এবং আমরা সেটা সুপার শপগুলো আছে, এই সুপার শপগুলোতেও আমরা আমাদের কৃষি উদ্যোক্তাদের সবজিগুলোকে আমরা কিন্তু পৌঁছতে পেরেছি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্নে যেতে চাই। এই যে কৃষকের মাঠ থেকে একদম সুপার শপে পৌঁছে যাচ্ছে সবজি, এটার মধ্যস্থতাটা আসলে আপনারা কিভাবে করছেন, মানে কৃষকের সাথে কানেক্টিভিটিটা কিভাবে হচ্ছে? আচ্ছা, এখানে মধ্যস্থতা আসলে এখানে মধ্যস্থতা কেউ নেই, তাদের সাথে আমরা আমাদের যে কৃষক আছে বা কৃষি উদ্যোক্তা আছে তাদেরকে আমরা লিঙ্কেজ করে দিচ্ছি। তারা সরাসরি কৃষকদের মাঠ থেকে এসে সবজি নিয়ে যাচ্ছে, অথবা আমি যদি আরেকটু আপনাকে বিস্তারিত বলতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই RMTP প্রকল্পের আওতায় আমরা কিছু নির্দিষ্ট পয়েন্ট করেছি, যেমন কালেকশন সেন্টার করেছি, তারপর হচ্ছে নিরাপদ সবজি যে আমরা আলাদাভাবে, যে এটা আমি আগেই বলেছি যে এখানে কিন্তু কোনো মার্কেট নেই, ঠিক আছে, আমরা আউটলেট করেছি যে আমাদের কৃষক বা আমাদের যারা ক্রেতা আছে তার নির্দিষ্ট একটা পয়েন্টে যেন গিয়ে এই সবজিগুলো নিতে পারে। আচ্ছা, এই আউটলেটে আপনারা কি ধরনের সুবিধা রেখেছেন সবজিগুলো যেন পচে না যায় বা ভালো থাকে, যেহেতু পচনশীল দ্রব্য সবজি, সেক্ষেত্রে আপনারা কি ধরনের আসলে ব্যবস্থাপনা রেখেছেন? আচ্ছা, আমরা যাকে আমরা আউটলেটে সহযোগিতা করেছি তাকে আমরা আমাদের পক্ষ থেকে কিভাবে নিরাপদ রাখা যায়, সবজিটা কিভাবে সংগ্রহ করলে সবজিটা ভালো থাকবে, এজন্য অর্থায়ন করেছি এবং তার যে সমস্ত সামগ্রীগুলো লাগবে এই সবজিটা সংরক্ষণ করার জন্য সেই বিষয়ে আমরা সহযোগিতা করেছি এবং কিনে দিয়েছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যবস্থাপনার বিষয়টা পুরোপুরি বুঝিয়ে বলেছেন, মার্কেটিং এর বিষয়টা যেটা আমাদের জানার ছিল। আপনাকে ধন্যবাদ সেজন্য। আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদেরকে এতটা সময় দিলেন এবং বিষয়গুলো আমাদেরকে বোঝালেন, ঘুরিয়ে দেখালেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সবার। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণ এই ব্যাপারটা নিয়ে আজকে সারাদিন আমরা কৃষকদের সাথে কথা বলেছি এই প্রজেক্টের উদ্যোক্তাদের সাথেও, এবং যারা সরাসরি কৃষকদের সাথে কমিউনিকেশনের ব্যাপারটা দেখছেন তাদের সাথে। বিস্তারিত তথ্য জেনে আমরা যা বুঝেছি তা হচ্ছে, পুরো দেশেই যদি এরকম ব্লক করে আলাদাভাবে কৃষকদেরকে বিভিন্ন ফসল উৎপাদনে আগ্রহী করা যায়, সাথে সাথী ফসল মেনে, তাহলে কিন্তু একটা জমি পতিত থাকছে না কোনো বেলাই। মানে আপনি সারা বছর ফসল উৎপাদন করতে পারছেন এবং একটা ফসল শেষ হবার আগেই আপনার অন্য আরেকটা ফসল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যারা নিরাপদ সবজি উৎপাদন করতে চান, নিজেরা খেতে চান এবং দেশের মানুষকে খাওয়াতে চান, তারা কিন্তু এই প্রজেক্টের বিস্তারিত জেনে শুরু করে দিতে পারেন। দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।